বৌমা, আজকে বাইরে অনেক ঠান্ডা, তুমি বরং আজকে বাড়িতেই থাকো। আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটার ব্যবস্থা করছি। তুমি যদি বাইরে যাও তাহলে দেখবে তোমার পেছন পেছন পিউও চলে যাবে। তাই তুমি বাড়িতেই থাকো, আমি গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি। না না মা, এত ঠান্ডার মধ্যে আপনাকে বাইরে যেতে হবে না, আপনি পিউকে নিয়ে বাড়িতেই থাকুন। আমি গিয়ে কাঠ কেটে নিয়ে আসছি। বাইরে অনেক ঠান্ডা, আপনি এত ঠান্ডা সহ্য করতে পারবেন না। কিন্তু বৌমা, তুমি তো গর্ভবতী, আর এরকম অবস্থায় এত ঠান্ডার মধ্যে যাওয়া তো ঠিক হবে না। আর তাছাড়া তুমি মাথায় করে অত ভারী ভারী কাঠ নিয়ে আসবে, অত ভারী ভারী কাঠ নিয়ে আসাও তো ঠিক হবে না। আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমি দেখছি কি করা যায়। আমি মোটা মোটা কোনো কাঠ নেব না, আমি সরু সরু কয়েকটা কাঠ নিয়েই চলে আসবো। পিউকে আপনি দেখুন তাহলে। দেখো বৌমা, এরকম অবস্থাতে আমি তোমাকে একা কিভাবে বাইরে যেতে দিতে পারি? তোমাকে একা পাঠাতেও তো আমার অনেক ভয় করছে। যদি তোমার কোনো বিপদ হয় তাহলে কি হবে? আমি তো কোনো খবরও পাবো না। আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি তো কাঠ কাটতে, আর এই কাঠ বিক্রি করে আমি টাকা নিয়ে আসবো। আর হ্যাঁ, আসতে হয়তো একটু দেরিও হতে পারে, কারণ আমি রেশন পত্র করে বাড়িতে আসবো তো। আর যদি দোকানে ভিড় থাকে তাহলে তো আরো দেরি হবে, সেই জন্য আমি আগে থাকতে বলে দিচ্ছি, আমার জন্য চিন্তা করবেন না। কবিতা তার শাশুড়ি মাকে যখন এসব কথা বলছিল তখন সেখানে কবিতার একমাত্র মেয়ে পিউ চলে আসে। মা, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সঙ্গে যাব। আমি জানি তুমি আজকে কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছ, কিন্তু তুমি তো আমার বান্ধবীদের ওই বাড়ির সামনে দিয়েই যাবে। তাহলে আমি আমার বান্ধবীদের বাড়িতে চলে যাব, তুমি আমাকে নিয়ে চলো না। না না, এত ঠান্ডার মধ্যে তোকে বাইরে বেরোতে হবে না। বাইরে বেরোলেই তোর ঠান্ডা লেগে যাবে, আর তখন তুই থরথর করে কাঁপতে থাকবি। আমাদের কাছে কোনো হিটার বা কোনো গরম কম্বলও নেই যেটা দিয়ে আমি তোকে ঢাকা দেব। তাই জন্য বলছি তুই বাড়িতেই থাক, তোর ঠাম্মির কাছে থাক। হ্যাঁ রে পিউ, তুই আমার কাছেই থাক। তোর মা জঙ্গলে যাচ্ছে, জানিস তো জঙ্গলে কত কিছু থাকে। তোর মা তো কিছুক্ষণ পরেই বাড়িতে ফিরে আসবে, ততক্ষণ তুই আমার কাছেই থাক, কেমন? এভাবে সুপর্ণদেবী তার নাতনিকে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত কনকনে ঠান্ডার মধ্যেই কবিতা জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ে। সে যখন জঙ্গলের দিকে যাচ্ছিল তখন সে প্রচন্ড ঠান্ডা অনুভব করছিল। ও বাবারে বাবা, এত ঠান্ডা! যতই ভেতরের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে ঠান্ডাটা আরো বেড়ে যাচ্ছে। এত ঠান্ডা কিভাবে এই গাছগুলো সহ্য করে কে জানে। আমি তো এত ঠান্ডা সহ্য করতে পারছি না। যাই হোক করে কটা কাঠ কেটে তাড়াতাড়ি চলে যাই বাবা। এখানে বেশিক্ষণ থাকা মানেই এত ঠান্ডার মধ্যে আমি অজ্ঞান হয়েই পড়ে যাব। এখানে বেশিক্ষণ থাকলে আমি হয়তো ঠান্ডার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাব। এই বলে কবিতা কুঠার দিয়ে কাঠ কাটতে শুরু করে। কাঠ কাটতে কাটতে তার হাত লাল হয়ে যায়, কিন্তু তবুও সে কষ্ট করতে থাকে। সে কষ্ট করে কিছুটা কাঠ কাটার পর ভাবে, বাবা রে, এতক্ষণ ধরে সামান্য এই কটা কাঠ কাটতে পারলাম। এত ঠান্ডার মধ্যে হাত পা যে আর চলছেই না। এবার কি হবে? কাঁপতে কাঁপতে কি আর এরকম ভাবে কাঠ কাটা যায়? না, আজকে মনে হচ্ছে আমি কাঠ কাটতে পারবো না। যা হয়েছে এই নিয়ে যেতে হবে। এই বলে কবিতা কাঠগুলোকে মাথায় করে নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে কবিতা অনেক কাঁপতে থাকে। তাই দেখে তার শাশুড়ি মা বলে, বৌমা, তুমি এত কাঁপছো কেন? আমি তো তোমাকে বারণ করলাম যেতে, তুমি তো তা সত্ত্বেও গেলে। তোমাকে তো আগেই বললাম বাইরে অনেক ঠান্ডা। দেখো চারিদিকে কুয়াশা, ঠিকভাবে সূর্যের আলোও দেখা যাচ্ছে না। আজকে এত ঠান্ডা, এই কারণেই তো তোমাকে যেতে বারণ করেছিলাম। তুমি তো আমাকেও যেতে দিলে না। মা, বলছি যে আমি আর দাঁড়াতে পারছি না ঠিকভাবে। আপনি এক কাজ করুন না, আপনি তো ওই পাশের বাড়ি থেকে সবকিছু ধার করে চেয়ে নিয়ে আসেন। একবার ওই মালকিনের বাড়িতে গিয়ে হিটারটা চেয়ে নিয়ে আসুন না। আমাদের বাড়িতে হিটারের অনেক প্রয়োজন। দেখুন চারিদিক থেকে বাতাস বইছে, আমাদের বাড়িটা উপর দিকে পুরোটাই ফাঁকা, এই কারণেই এত ঠান্ডা লাগছে। এসব কথা বলতে বলতেই কবিতার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। তার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়, এমনকি সে ঠিকভাবে কথাও বলতে পারে না। এই দেখে সুপর্ণা দেবী বলে, দেখো বৌমা, আমি ওদের কাছ থেকে অনেক কিছুই চেয়ে নিয়ে আসি, কিন্তু ওরা আমাকে অনেক ছোট বড় কথা শোনায়। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি ওদের কাছ থেকে একবার হিটারটা চেয়েই দেখি আবার দেয় কিনা। পিউ, তুই তোর মায়ের কাছেই থাক, তোর মায়ের দেখাশোনা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে সুপর্ণা দেবী পাশের এক প্রতিবেশী দরজার কাছে যায়। সুপর্ণা দেবী দেখে যে তাদের প্রতিবেশী পারমিতা দেবী তার বৌমা প্রিয়াঙ্কাকে অনেক সুস্বাদু খাবার খাওয়াচ্ছে। আসলে প্রিয়াঙ্কাও সেই সময় গর্ভবতী ছিল, সেই কারণে তাকে হিটারের সামনে বসিয়ে ভালো মন্দ সুস্বাদু খাবার খাওয়ানো হচ্ছিল।
সুপর্ণা দেবী তাদের বাড়ির ভেতরে গিয়ে বলে। সুপর্ণা দেবীকে দেখে পারমিতা দেবীর বৌমা বলে, কি ব্যাপার মা, এই ভিখারিটা আবার আমাদের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে কেন? আবার মনে হচ্ছে কিছু একটা চাইতে এসেছে। তাই তো, আবার কি চাইতে এসেছে বলো তো? দাঁড়াও দেখছি। দিদি, কি ব্যাপার, আজকে আবার কি চাইতে এসেছো তুমি? তাদের শাশুড়ি বৌমার কথা শুনে সুপর্ণা দেবীর মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে বলে, বলছি দিদি, আমার বৌমা জঙ্গল থেকে যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। যদি তুমি আমাকে একটু সাহায্য করো তাহলে খুব ভালো হয়। আমাদের বাড়িটা তো চারিদিক থেকে ফাঁকা, আর সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস বইছে। তোমাদের এই হিটারটা কি একদিনের জন্য দেওয়া যাবে? আমি জানি তো, আপনি তো কিছু না কিছু একটা চাইতে এই বাড়িতে এসেছেন। আমাদের বাড়ি থেকে কিছু না নিয়ে গেলে তো আপনার পেটের ভাত হজমই হয় না, তাই না? কখনো চাল, কখনো ডাল, আবার কখনো হিটার। ওরে বাবারে বাবা, আমাদের বাড়ি থেকে সবকিছুই নিয়ে চলে যাবেন নাকি বলুন তো? হ্যাঁ গো বৌমা, তুমি একদম ঠিকই বলেছো। এই ভিখারিটা যখনই আসে তখনই একটা করে জিনিসের জন্য আসে। আমার বাড়ি থেকে সবকিছুই নিয়ে যেতে হয়। আশেপাশে এত বাড়ি আছে, তাদেরকে যেন দেখতে পায় না। নিজের ছেলেটাকে একটু ভালো করে পড়াশোনা করিয়ে যদি একটা চাকরি করাতে পারতো তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। আপনি ওনার ছেলের কথা বলছেন? ওনার ছেলে তো রাত দিন মদের নেশায় পড়ে থাকে, আর কোথায় পড়ে থাকে এটা তো কোনো ঠিকানাই থাকে না। আবার চাকরি? তোমরা তো সবই জানো আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সেই জন্যই আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে একটা দিনের জন্য তোমাদের এই হিটারটা দাও না, তাহলে আমার বৌমাকে আমি সুস্থ করতে পারবো। আমার ছোট একটা নাতনিও আছে, তারও অনেক ঠান্ডা লাগছে। এই ঠান্ডাতে তাকে আমি ভালোভাবে রাখতেও পারছি না। দেখো দিদি, তোমাদের কি হচ্ছে আর কি হচ্ছে না এসব দেখার মতো আমরা কেউ নই। তোমরা তোমাদের নিজেরটা বুঝে নাও। আমরা সব সময়ের জন্য কি দেখতে যাব নাকি? আমি কোনো মতে এই হিটারটা তোমাদেরকে দিতে পারবো না, কারণ আমার বৌমা তো এই হিটার ছাড়া থাকতেই পারবে না। ওর খুব ঠান্ডা লাগবে। পারমিতা দেবীর মুখে এই কথা শুনে সুপর্ণা দেবী তার কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু সুপর্ণা দেবীর কোনো কথাই তারা শোনে না। তারা সুপর্ণা দেবীকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। তাই সুপর্ণা দেবী মন খারাপ করে কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে তার নাতনি পিউ তার মায়ের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। ঠাম্মি, তুমি এসে গেছো? দেখো না, আমি মাকে কখন থেকে ডাকছি, কিন্তু মা তো চোখই খুলছে না। ঠাম্মি, তুমি একবার ডাকো না। পিউয়ের কথা শুনে সুপর্ণা দেবী চমকে ওঠে। সুপর্ণা দেবীও তার বৌমার হাতে পায়ে মালিশ করতে শুরু করে। সে তার বৌমাকে অনেক ডাকাডাকি করলেও কোনো কাজ হয় না। তখন সুপর্ণা দেবী কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর চেষ্টা করে। আগুন জ্বালানোর পর কবিতা একটু গরম অনুভব করলে চোখ খুলে তাকায়। এভাবে সেই দিনটা কোনো রকমই কাটে। আসলে সুপর্ণা দেবীর ছেলে স্বপন একজন মাতাল ছিল। সে সবসময় নেশা করে থাকতো। সংসারের দিকে তার কোনো খেয়ালই ছিল না। এই কারণে সুপর্ণা দেবী এবং তার বৌমা দুজনে মিলেই সংসার চালায়। বৌমা, দিনের পর দিন তো ঠান্ডা বেড়েই চলেছে, তার উপর আমাদের বাড়িটাও তো ঠিক করা হচ্ছে না। এরকম অবস্থাতে কি করে থাকা যায় বলো তো? এবার তো একটা হিটার লাগবেই। আমার মনে হয় আমরা তো এত কাঠ কেটে বিক্রি করি, যদি আমরা সেই কাঠ দিয়েই কাঠের হিটার বানিয়ে বিক্রি করি তাহলে কেমন হয়? কিন্তু বৌমা, এখন কাঠের হিটার কে কিনবে? এখন তো সকলেই ধনী। এখন তো সব ধনী ব্যক্তিদের বাড়িতে নামি দামি সব হিটার আছে। তাহলে আমাদের কাছ থেকে কেউ কি আর কাঠের হিটার কিনবে? দেখুন, ধনী লোকেরা নেবে না সে তো আমিও জানি, কিন্তু আমাদের মতো গরিব লোকেরা তো নেবে। আমরা তো জানি এই ঠান্ডার মধ্যে এরকম অবস্থায় থাকা কতটা কষ্টকর। তাই আমরা সবাইকে অনেক কম দামে কাঠের হিটার বিক্রি করব, তাহলে সবাই নেবে। কবিতার কথাতে সুপর্ণা দেবী রাজি হয়ে যায়। ঠিক আছে বৌমা, তুমি যা ভালো বুঝবে তাই করো। আমি সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু বৌমা, আমার মনে হচ্ছে আমাদের এই কাঠের হিটার হয়তো বিক্রি হবে না। না না, আপনি শুধু শুধু কেন এত টেনশন করছেন? দেখুন, সবসময় আপনি ভালো কথা ভাববেন, তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে ভালো হবে। আর এরকম খারাপ কথা কেউ কি ভাবে? আমি তোমার জন্য সবসময় ভালো কথাই ভাবি, আর আজও ভালো কথাই ভাবছি। আমি তোমার হাতে হাতে সবকিছু সাহায্য করে দেব, কিন্তু বাকি যা করার তোমাকেই করতে হবে। হ্যাঁ মা, আপনাকে শুধু সাহায্যই করতে হবে, এটাই আমার জন্য অনেক। আপনি সবসময় আমার হাতে হাতে সাহায্য করে দেবেন, আর আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসবো, আর আপনি সেগুলোকে ভালো করে চেঁচে রাখবেন। তারপর যা করার আমাকেই করতে হবে। এভাবেই কবিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে সবকিছু প্ল্যানিং করে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে।
সেই কনকনে ঠান্ডার মধ্যেই থরথর করে কাঁপতে কাঁপতে কবিতা আবার জঙ্গলে যায় আর সেখান থেকেই কাঠ কেটে বাড়িতে নিয়ে আসে। তার শাশুড়ি মাকে সে যেমনটা দেখিয়ে দেয় তার শাশুড়ি মা তেমন ভাবেই কাজ করতে থাকে। এভাবে দুই শাশুড়ি বৌমা দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে অনেকদিন ধরে সময় নিয়ে সামান্য একটা কাঠের হিটার বানাতে পারে। এত সময় লেগে গেল একটা কাঠের হিটার বানাতে, তাহলে আমরা অনেকগুলো বানিয়ে কিভাবে বিক্রি করব? আমাদের তো আরো অনেক বেশি সময় লাগবে। মা, সময় না দিলে কোনো কাজই ঠিকভাবে হয় না, তাই এই কাজটাতেও আমাদেরকে সময় দিতে হবে। আর আমাদেরকে তো যে করেই হোক এই কাজটা করতেই হবে, তাহলে আমরা একদিন না একদিন ঠিক সফলতার চূড়ান্ত উচ্চতায় উঠব। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমাদেরকে যেমন হোক করেই অনেক কম সময়ের মধ্যে অনেকগুলো হিটার বানাতে হবে, আর তাই দিয়েই আমরা আমাদের রোজগারের পথ বেছে নেব। আমি তো আমার খোকার ভরসা ছেড়েই দিয়েছি, এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করব কে জানে। আপনি এখন এই কথাটা ভাবছেন? আমি তো সেই প্রথম দিন থেকে আপনার ছেলের আশা ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি একবার যে মদের চক্করে পড়েছে তাহলে তাকে সেখান থেকে বের করা খুবই মুশকিল। আর এখন তো আমি ভেবেই নিয়েছি আমাদের দুজনকেই সংসার চালিয়ে খেতে হবে আর আমাদের মেয়েটাকে বড় করতে হবে। এভাবেই তারা শাশুড়ি বৌমা দুজনে মিলে দিনরাত কঠোর পরিশ্রম করে হিটার বানাতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। তারা শাশুড়ি বৌমা দুজনে মিলে কয়েকটা হিটার বানিয়ে ফেলে। সেই কয়েকটা হিটার নিয়েই তারা বাজারে বিক্রি করতে চলে যায়। তাদের কাঠের হিটার দেখে কিছু গরিব অসহায় মানুষরা তাদের দিকে এগিয়ে আসে। বলছি দিদি, তোমাদের এই কাঠের হিটার গুলো অনেক সুন্দর, আমাদের বাড়িতে না অনেক ঠান্ডা লাগে, এই একটা হিটার কি আমাকে দেওয়া যাবে? আমার কাছে এই 10 টাকা আছে। সামান্য 10 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে না হয় তোমার জন্য আর এই গরিব অসহায় মানুষগুলোর জন্য আমরা 10 টাকাতেই বিক্রি করব। কি বলো বৌমা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন। আপনি 10 টাকাই দিন, আর এই নিন আপনার হিটার নিয়ে যান। এখন আপনারা গরম হিটারের সামনেই থাকবেন। আশা করি এই শীতকালটা ভালোভাবে আপনাদের কেটে যাবে। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি তোমরা না থাকতে তাহলে আমার পরিবারও হয়তো এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মারা যেত, কিন্তু আজকে তোমাদের কারণে আমি সবাইকে বাঁচাতে পারবো। এরকম ভাবেই তোমরা সবার পাশে থেকো। প্রিয়া যখন কবিতার সঙ্গে এসব কথা বলছিল তখন তার পাশে থাকা আরো দুজন দরিদ্র অসহায় ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। তারাও ঠিক একই অবস্থাতেই ছিল। তখন কবিতা এবং সুপর্ণা দেবী তাদেরকেও 10 টাকার বদলে একটা করে কাঠের হিটার দিয়ে দেয়। এভাবেই কিছুদিনের মধ্যেই তাদের কাঠের হিটার খুবই বিখ্যাত হয়ে যায় এবং তাদের কাছ থেকে অনেকেই কাঠের হিটার কেনে। এভাবেই তারা বউ শাশুড়ি হাসি খুশি দিন কাটাতে থাকে।